আমি অফিসে ছিলাম, ব্যাংকে ছিলাম। তারপরে আমি ঘটনাটা জানি, মানে সত্যি আমাদের এই গৌতম বাবুকে আমি ধন্যবাদ জানাবো। তিনি যেভাবে মিথ্যা কথা পরিষ্কারভাবে নিউজের সামনে বলছে, বিষয়টা হচ্ছে ভাই আজকে 10টা থেকে 10:30টার সময় সম্ভবত খেজুরতলা বাজার করতে যাচ্ছিল। আমাদের দোকান সংলগ্ন এলাকায় সেই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ মুস্তফা হোসেন ভাইকে দেখে গালাগালি করে, অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার মা বাবা তুলে গালাগাল করে। কারণটা হচ্ছে কি, কিছুদিন আগে মহামান্য আদালত একটা রায় দিয়েছে। রায়টা কি, যে রায়টা হচ্ছে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে মহামান্য আদালত রায় দিয়েছে এবং তিলখোজা গ্রাম পঞ্চায়েতকে এই এই রায় কার্যকর করার জন্য বলেছে। তো তিলখোজা গ্রাম পঞ্চায়েত ওই রায়ে, মহামান্য আদালতের রায়কে যথেষ্ট সম্মান জানিয়ে তার কাজগুলো করছেন। তিনি উকিল বাবদ বা উকিলের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। আজ থেকে 20 দিন আগে এই বিষয়টা, এই রায়টা বেরোয়। তিনি গায়ে পড়ে ভাইকে মা বাবা তুলে গালাগাল করে এবং তাকে, তার বাইক নিয়ে সে যাচ্ছিল খেজতলা বাজারে, তখন সে তাকে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে এবং তার জামা টামা ছিঁড়ে দেয়। আমি ভাইকে বলবো, গোটা শরীরে ওকে মেরে টেরে বহু রকমের সে সে নিজেকে বাঁচানোর জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যায়। এমতো অবস্থায় সেই মুস্তফা হোসেন সে পড়ে যায় এবং এই মুস্তফা হোসেনের বিষয়ে আমি বিরোধী দলনেতা আমাদের গৌতম বাবু, আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকার মানুষ, আমি ওকে বহুবার জানিয়েছিলাম এবং সভাপতি সাহেবও জানিয়েছেন। আজকে উনি নেই, আমার মাকে নিয়ে উনি, মা অসুস্থ, যার কারণে উনি কালকে চলে গেছেন। তো বাবা এখন নেই। তো আমি গৌতম বাবুকে বহুবার এই বিষয়ে অভিযোগ করেছিলাম। তখন গৌতম বাবু একটাই কথা আমাকে বলে যে ও তো আমাদের দলীয়ভাবে কেউ নয়, ও তো কারোর সঙ্গে কথা বলে না, ঠিক মতো আমাদের দলের সঙ্গে জড়িত নয়। তো আমি যখনই আমাদের সমস্যার কথা, যেহেতু এলাকার মানুষ আছে, তিনি হজ করে এসেছেন, আমাদের ওনার বিভিন্ন রকমের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, বিগত 20 বছর আগে তার ভগ্নিপতিকে চেন দিয়ে মারা থেকে শুরু করে, একজন মহিলা তার প্রতিবেশী মহিলাকে প্রায় আধমারা করে দেয় আজ থেকে 5, 7, 10 বছর আগে সম্ভবত। তার জন্য তাকে 1 থেকে 1.5 মাস হাজত খাটতে হয়। বেশ কিছুদিন আগে, বছর 3 আগে, ইলেকট্রিক চুরির কেসে উনি ধরা পড়েন। তো একটা টাকা পয়সা দিয়ে ফাসলা করে নেন। এইসব অভিযোগ এবং এলাকায় বিভিন্ন মানুষের নামে বিভিন্নভাবে, গরিব মানুষের নামে বিভিন্ন রকমের কেস কাচারি থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা, সামাজিকভাবে কিভাবে মানুষকে হেনস্থা করা, মহিলাদেরকে গালাগাল, তার ভয়ে তার পাশ দিয়ে যেতে মানুষ ভয় করে। এমত অবস্থায় আমার ভাই তো রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নয়। প্রথম কথা, সে সাধারণ ছেলে, সে খেলাধুলা নিয়ে থাকে, সারাদিন খেলাধুলা এই নিয়ে থাকে। তাকে যখন, বাবাকে যখন গালাগাল করে, মাকে যখন গালাগাল করে, তাকে মারতে উদ্যত হয় এবং গাড়ির ইন্ডিকেটর থেকে শুরু করে তাকে মেরে তার জামা টামা ছিঁড়ে দেয়। সেই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য সে গাড়ি ছেড়ে পালায় এবং অভিযুক্ত ব্যক্তি শেখ মুস্তফা হোসেন সে সেই সময় পড়ে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে ব্যক্তি মারতে এলো ভাইকে এবং সে মেরে, আজকে সে থানায় কেস করতে যাক বা ওদের দলীয়ভাবে সহযোগিতা নিক বা যেটাই করুক, এটা হচ্ছে বিজেপির কালচার, এটা সব সময় আছে। কারণ বিজেপি যদি মদ খেয়েও কোনো অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কেউ যদি মারা যায় বা কোনোভাবে যদি স্বাভাবিক মৃত্যু ঘটে, বিজেপি এটাকে নিয়ে সবসময় রাজনীতি করছে। তো এটা নিয়ে বিজেপিকে বলার কিছু না। আমি শুনলাম উত্তম সিং বক্তব্য দিচ্ছে যে এই ব্যাপার, উত্তম সিং তো একটা মার্ডার আসামি, ওর নামে কত কেস আছে তার কোনো ঠিক নেই। বিভিন্ন জায়গায় মারপিট থেকে, গন্ডগোল থেকে শুরু করে প্রতি মুহূর্তে তার নিদর্শনগুলো আমরা ময়নায় দেখে থাকি। তো এই বিষয়ে বিশেষ কিছু বলবো নি। গৌতম বাবুকে আমরা জানিয়েছিলাম, আমাদের বিরোধী দলনেতা, কিন্তু ব্যক্তি সূত্রে একটা সম্পর্ক থেকে যায়, কারণ দীর্ঘদিন উনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। সে যাই হোক, আমি ওকে বহুবার বলেছি। আর যে লোকটার বিষয় নিয়ে বলা হচ্ছে, সে একটা ক্রিমিনাল, এলাকায় তাণ্ডব করে রাখছে। মিনিমাম 50 থেকে 70 খানা কেস। আপনারা যদি থানায় যান,
ওনার সবকিছু দেখতে পাবেন যে কিভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, মানুষকে গালাগাল, বাড়ির পাশ দিয়ে কেউ যদি জোরসে বাইক চালিয়ে নিয়ে যায় তার মা বোন তুলে গালাগাল। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ যখন হজ করে আসে তো তার বক্তব্য, তার কথাবার্তার মধ্যে মাধুর্য থাকে। সে সবসময় মেরে দেবো, কেটে দেবো, তাকে হুমকি দেখায় যে হাইকোর্টে দেখে নেব, আইনে দেখে নেব, বিজেপি আমার সঙ্গে আছে। এটা তো বিজেপির কালচার। তো আর বিশেষ কিছু বলার নেই। ভাই রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নেই। আর বাবা এখন নেই, মা অসুস্থ, মাকে নিয়ে বাবা গিয়েছেন বাইরে, 5-7 তারিখের দিকে ফিরবেন। তো এটাকে নিয়ে বলবো নি। আইনের পথে ভাই যদি দোষ করে থাকে আইন তার ব্যবস্থা নেবে। আমরা একটা আইনে দ্বারস্থ হয়েছি। আমি আইনে বলবো যে যাতে এই অভিযুক্ত ব্যক্তির শাস্তি হয়, এইভাবে এলাকায় যে তাণ্ডব করছে তার জন্য সুব্যবস্থা করা হয়। এটা আমি অনুরোধ জানাচ্ছি মিডিয়ার। সত্য বা কি হয়েছিল ব্যাপারটা জানতে চাই। ব্যাপারটা হচ্ছে, আমি তো প্রথমে এনার বাড়ি জানতাম না। যখন আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িটা কোন দিকে, তো এলাকার মানুষ যারা আছেন তারা বললেন এই যে বিজেপির যিনি বুথ সভাপতি মুস্তাফা হোসেন, এলাকায় যেটা শুনলাম ওনার একটা এমন, এই এলাকায় যতজন মানুষ আছে 50% মানুষের সঙ্গে তার আইনি লড়াই চলছে আদালতে। তাহলে একটা বস্তিতে, একটা গ্রামে যদি 1000 জন থাকে, 800 সামথিং মানুষ এখানে বাস করে, তার মধ্যে প্রায় 300-400 জনের সাথে তার আইনি লড়াই আদালতে চলছে। এবং সমাজ থেকে অ্যাকচুয়াল তাকে দুষ্কৃতী বলে তাকে আখ্যায়িত করেছে। আমি শুনলাম তিনি তার ধর্মীয় স্থানে, যেখানে উনি নামাজ টামাজ পড়তে যান, এখানে গ্রামবাসীদের মুখে শুনলাম, তো সেখানেও তার কয়েকজন মানুষের নামে তিনি কেস করে রেখেছেন এবং তাদের সঙ্গেও তার সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তো এরকম দুষ্কৃতীকে মারার জন্য আমাদের দলের, তৃণমূল কংগ্রেস দলের কোনো কর্মীর প্রয়োজন নেই। যদি মারা হয় এলাকার লোকই মারতে পারতো, কিন্তু এটা শান্ত এলাকা, তো এই শান্ত এলাকাতে একজন দুষ্কৃতী রয়েছে। তো আরেকটা প্রশ্ন ছিল, শুনেছি নাকি উনি এই বুথের নেতৃত্ব দিচ্ছে বিজেপি, তাই উনাকে নাকি ঘেরে দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া যাতে না যেতে পারে, সেই জন্যই নাকি আপনারা আক্রমণ করেছেন, এটা শুনলাম। বিজেপির নেতৃত্ব দিচ্ছে, আমি বললাম বিজেপির বুথ সভাপতি হতে গেলে তার প্রথম যোগ্যতা হওয়া প্রয়োজন, তার দুষ্কৃতির তকমা পাওয়া প্রয়োজন। তো দুষ্কৃতির তকমা পাওয়া একজন ব্যক্তি। আর এই বুথে আমি যতদূর জানি যদি 800 সামথিং ভোটার রয়েছে, এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো যদি 810 জন ভোট দেন, 810টা ভোট পুল হয়, তার মধ্যে 800টা তৃণমূল কংগ্রেস পায়। এত সুন্দর দুষ্কৃতীদের কি বলবো, কারোর উপর আক্রমণ করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না যে কোনো দলের। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আমার নাম আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব। তো মেজবাবু, আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি যেহেতু এখানকার রয়েছেন মাইনরিটিতে, তো শুনেছি নাকি উনাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়নি, এই ব্যাপারে কিছু বলবেন? না, মসজিদে তো নিমাজ পড়তে ওকে দেখানে, ও তো নিমাজই পড়ে। ও নিমাজ পড়ে, তার চেয়ার আছে, চেয়ারে তালা মেরে রেখে যায়, এখনো অবধি আছে, চাবি ওর কাছেই আছে। ওকে মসজিদে কেউ বলেনি কি হ্যাঁ কেন তুমি নিমাজ পড়তে আসো, নিমাজ পড়তে আসে। কিন্তু মসজিদে এসে একে গালি, ওকে গালি, এইসব গালি, প্রতিবাদ গেলে ওই ঝগড়া, এর নামে কেস করে দেবো, ওর নামে কেস করে দেবো, এইরকম তো করে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আর আমার নাম শেখ মুসু আলী। আরেকটা প্রশ্ন ছিল দিদির কাছে, যে শুনেছি আজকে অশোক দিনটা এসেছিল, তো সেই ব্যাপারে কিছু বলবেন? অশোক দিনটা যদি আমাদের ময়নাতে চুরি করে এমএলএ হয়েছে, এটা সকলেই জানে। কারণ বাচ্চার ওই 28,000 ডেফিসিটের জায়গায় 1,500 নয় 1200 ভোটে জিতা, সেই এমএলএ কে আমরা কি বলতে পারি? ওইটাই বলতে পারি। তো তিনি এসেছেন কোথায়, যেখানে কিছু ঘটেইনি। কি এমন ঘটেছে সেখানে আসতে হবে। সব গ্রামবাসী তো বলেছেন যে মোস্তফা বাবুর দোষ আছে, তিনি কেস কাচারি করেন, কোথাও মসজিদে যে নামাজ পড়বে তাতে তালা দেয়, এই গল্প শুনেছেন কেউ কোথাও? কোনোদিন আমরা শুনিনি। তো সেই গল্প এখানে শুনছি। মানুষজন প্রতিবাদ করেছেন, মানুষজন ওনাকে দেখিয়ে দিয়েছেন যে কি হয়েছে।
তো মানুষের কাছে উনি উত্তর পেয়ে গেছেন। আমরা তো দেখেছি যেখানে প্রয়োজন নেই সেখানে উনি চলে যান, উন্নয়নের তো কোনো কিছুই বাড়াই নেই। যেখানে আপনি সুদামপুরে একটা ঘটনা হলো, কোনো মৃত্যুই সুখকর নয়, তবুও সেখানে মদ খেয়ে মারা গেছে, সেখানে উনি চলে গিয়েছেন। ওনার কারবারই এরকম। আমরা মানে আমার ময়নাবাসীর কাছে আমরা ভাবতেছি যে এই ধরনের এমএলএ কে কি কারণে ওনারা ভোট দিয়েছিলেন, এটাই আমার জানার ইচ্ছে। আর গ্রামবাসীরা ধরে নালিশ করলো, সেবার একটু কিছু বলুন যে কি- গ্রামবাসী বললেন উনি সব সময় সবার বিরুদ্ধেই কেস করে থাকেন। এবারে ফায়েজকে মেরেছেন, এটা কেন মারবেন? একজনের গায়ে কেউ হঠাৎ করে হাত দেয়? একমাত্র বিজেপিরা হলেই করেন ওইসব, যখন তখন যাকে তাকে ধরে মারে, আর ওই বাচ্চার তকমা দেখায় যে বাচ্চা পাঠিয়ে দেবো, বাচ্চা থেকে এসে মারবো, এইসব। এছাড়া ওনাদের আর কাজ নেই। আমি নামটাও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি, আমার নাম অভয়া দাস।